দেখছেন কলকাতা টিভি আরো 12 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর আরো 12 ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি অভিক। আর অভিক, শুরুতে যে খবরে নজর রাখবো, দিলীপের একের পর এক মন্তব্য, বিতর্কিত মন্তব্য। আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোট নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। জোড়া শোকজের পরেও দিলীপ ঘোষ তার অবস্থানে অনড়। একেবারেই তাই, এবং দিলীপ ঘোষ তিনি কিন্তু স্বমহিমায় রয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন, তিনি বললেন মাথার স্টিকারটা কবে খুলবেন, ভোটের আগে চোট এটাই নাকি রেসিপি, কোথাও না কোথাও চোট লাগবেই, আর এই ইমোশনাল ভোট আর হবে না, এমনটাই কিন্তু প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। একদমই। আর এই ঘটনা নতুন নয়, কারণ নির্বাচনী প্রচারে বেরিয়ে এর আগেও মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করেছিলেন এবং তার জন্যই কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। শোকজ নোটিশও তাকে ধরানো হয়েছিল। শুক্রবার সেই শোকজের জবাবও দিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপরেও আবারও বিতর্কিত মন্তব্য। একেবারেই তাই, আমরা এই নিয়েই কথা বলবো। চন্দন সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। চন্দন, আমরা বারবার দেখছি বিরোধীদেরকে আক্রমণ করছেন দিলীপ ঘোষ এবং যে ধরনের কথা বলছেন তাকে কিন্তু শোকজ করা হয়েছিল দলের তরফেও, নির্বাচন কমিশনের তরফেও। তারপরেও আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তার এই বক্তব্য, তিনি তো তার স্বমহিমাতেই রয়েছেন। একদমই অভিক, জোড়া শোকজের পর কিন্তু দিলীপ ঘোষ কিন্তু তার সেই অবিচল মন্তব্যের একদম অনড় হয়ে রয়েছে। আজকেও তিনি যেটা করলেন যে বর্ধমানে মোহনবাগানে, যে গোদাতে মোহনবাগানের মাঠ রয়েছে, সেই মাঠে এসেছিলেন প্রাতঃভ্রমণে এবং প্রাতঃভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয় এবং সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে আজ থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নামছেন, কি বলবেন? তখন তিনি বলেন এর আগেও তো নামতে পারতো, আজ থেকে কেন নামছেন? এরপরে তিনি বলতে শুরু করলেন তার মাথায় যে স্টিকারটা রয়েছে সেটা তিনি কবে খুলবেন, ভোটের আগে না ভোটের পরে? এইরকম ইমোশনাল নিয়ে কিন্তু ভোট করা যায় না, এইরকম মন্তব্যই করলেন দিলীপ ঘোষ। এরপরে কিন্তু রাজনীতিতে একটা তোলপাড় শুরু হয়। তৃণমূলের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে তারা নির্বাচন কমিশনের আবার দ্বারস্থ হবে। তবে এর আগেও আমরা দেখেছি দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তার দলের পক্ষ থেকে দিলীপ ঘোষকে শোকজ আমি আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, কোথাও গিয়ে এই যে তাকে দলের তরফ থেকে, নির্বাচন কমিশনের তরফ থেকে শোকজ করা হলো, এবং সেই ক্ষেত্রে কি তাহলে সেটাকে খুব একটা পাত্তা দিতে চাইছেন না দিলীপ ঘোষ, তারপরেও এই ধরনের যে ধরনের মন্তব্য করছেন? দেখো, এই শোকজ নিয়ে যখন আমরা কালকেই প্রশ্ন করেছিলাম দিলীপ ঘোষকে, তখন তিনি বলেছিলেন আমার ব্যাপার, আমার উকিল, আমার যে পরামর্শদাতা আছে তাদের সঙ্গে কথা বলে আমি তা যা বলার সেখানে চিঠি পাঠিয়ে দিয়েছি। বোঝা যাচ্ছে তার কথা থেকে যে তিনি যেরকম স্বমহিমায় ছিলেন সেই স্বমহিমাতেই আছে, মানে ব্যাপারটা তিনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। অভিক, চন্দন, শাসক দল কি বলছে? দেখো, শাসক দলের সঙ্গে এই সঙ্গে সম্পর্ক করা গেছিল, যোগাযোগ করা গেছিল। তারা বলছেন যেহেতু এটা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য বলেছেন, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এই মুহূর্তে এই খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রসারিত হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই যে অরূপ চক্রবর্তী আমাদের কলকাতা টিভিতে তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে তৃণমূল কংগ্রেস, এটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। কি বলেছেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে, শোনাবো আপনাদের। উনি প্রচারে এতদিন নামেননি কেন সেটা তো জিজ্ঞেস করুন। আর মাথার ওই স্টিকারটা কবে খুলবেন, ভোটের শেষ হওয়ার আগে না ভোটের পরে খুলবেন, এটাও বলে দিন। হয়তো ভোটের আগে চোট, এটা তো ভোটের রেসিপি। হাত পা ভাঙবে, মাথা ভাঙবে, কোথাও না কোথাও চোট লাগবেই, আর ওই ইমোশনাল ভোট আর হবে না। আপনাদেরকে শোনালাম দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে তিনি কটাক্ষ করেছেন এবং তিনি বলেছেন এটাই নাকি রেসিপি, ভোটে জেতার এটাই নাকি রেসিপি, মাথার স্টিকারটা কবে খুলবেন সেই প্রশ্নই আজকে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এইভাবেই কটাক্ষ করলেন তিনি। বারবার নির্বাচনী প্রচারে গিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।
আবারও এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোট নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, যেখানে তিনি মন্তব্য করছেন যে মাথার স্টিকারটা কবে খুলবেন, লোকসভা নির্বাচন বা যে কোনো নির্বাচন আসলে এই চোট পেতে হয়, এটাই রেসিপি, এমনটাই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া উঠে আসেনি, তবে এর আগেও কিন্তু দিলীপ ঘোষের এই মন্তব্য বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে যে কুরুচিকর মন্তব্য তিনি করেছেন নির্বাচনী প্রচারে গিয়ে, তা নিয়ে দ্বারস্থ হয়েছিলেন নির্বাচন কমিশনের তৃণমূল। এ নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, কি জানিয়েছেন তিনি শোনাবো। দেখুন, দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে কোনো কথা বলতে আমার রুচিতে বাধে। দিলীপ ঘোষ চিরকাল মহিলাদের অসম্মান করেন, মহিলাদের অপমান করেন। দিলীপ ঘোষের স্বভাব এটা। দিলীপ ঘোষের মন্তব্যের বিরুদ্ধে কোনো কথা বলতে আমাদের রুচিতে বাধছে। আর দ্বিতীয়ত তারপরে দাঁড়িয়েও একটাই কথা বলবো, আসলে দিলীপ ঘোষের মনে চোট লেগেছে এবং এই চোটটা দিয়েছে শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষের মনে শুভেন্দু অধিকারী যে চোট দিয়েছে, সেই চোট সামাল দিতে না পেরে মেদিনীপুর থেকে এনআরসি হয়ে দুর্গাপুর বর্ধমানে যেতে হয়েছে হারার জন্য। তাই স্বাভাবিকভাবেই নিজের মানসিক সন্তুলন স্থিরতা না থাকার জন্য এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করছেন খবরের শিরোনামে থাকার জন্য। কিন্তু বর্ধমান দুর্গাপুরের মানুষ ওকে প্রত্যাখ্যান করবে, দল নিশ্চয়ই বিবেচনা করছে আগামী দিন ওর এই কুৎসিততম মন্তব্যের বিরুদ্ধে। আসলে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো ঠিকই, ওর বিরুদ্ধে বাংলার মানুষ ব্যবস্থা নেবে। বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষের জামানত বাজেয়াপ্ত করে বর্ধমান দুর্গাপুরের মানুষ বুঝিয়ে দেবে, মহিলাদের অপমান বাংলার মানুষ মেনে দেবে না। যতদিন না এই সরকারটা ভেঙে। আর এবার যে খবরে নজর রাখবো, শিয়রে লোকসভা নির্বাচন, ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় আজ কৃষ্ণনগর থেকেই ভোটের প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী। অভিক, আমরা দেখেছিলাম যখন বিজেপি বা তৃণমূলের তরফে প্রার্থী ঘোষণা হয়নি, ঠিক সেই সময় কিন্তু খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কৃষ্ণনগর থেকে সভা করে গিয়েছিলেন। একেবারেই তাই, এবং এবারে কৃষ্ণনগর থেকেই প্রার্থী করা হচ্ছে মহুয়া মৈত্র, যাকে কিনা এরা আগে লোকসভার এথিক্স কমিটি তাকে তার সাংসদ পদ কেড়ে নিয়েছিল, কিন্তু তার উপরই আরো একবার দল ভরসা রেখেছে কৃষ্ণনগর হয়ে তৃণমূল তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে, এবং সেই মহুয়া মৈত্রর জন্যই আজকে সেখানে নির্বাচনী প্রচারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তৃণমূল সুপ্রিমো এই প্রথমবার আজ থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন, এবং সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যখন কৃষ্ণনগরের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন ডুমুরজোলা স্টেডিয়াম থেকে। সেখানে তিনি হেলিকপ্টারে ওঠেন এবং সেখান থেকে এই মুহূর্তে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কৃষ্ণনগরের ধুবুলিয়াতে জনসভা রয়েছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ভাষ্যটি এক্ষেত্রে যে মহুয়া মৈত্র, যাকে আমরা দেখেছি যে ইডি ডেকেছিল, সিবিআই এর অফিসাররা তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছিল, সেক্ষেত্রে কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে সরব হবেন নির্বাচনী প্রচারে? অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। একদমই তাই, এবং আমরা দেখেছিলাম মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছিল সংসদে টাকার বিনিময় প্রশ্নকাণ্ডে, এবং সেই জায়গা থেকেও কিন্তু তৃণমূল নেতৃত্ব তার পাশে ছিল, খোদ তৃণমূল সুপ্রিমো তার পাশে ছিলেন। আজকের এই জনসভা থেকে কি বার্তা দেওয়া হয় কৃষ্ণনগরবাসীকে, সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। সন্তু সাহা প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সন্তু, মহুয়ার কেন্দ্র থেকে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে সেখানকার কি প্রস্তুতি? দেখো, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কিন্তু রওনা দিয়েছেন এই সভার উদ্দেশ্যে, যেমনটা আমরা জানতে পেরেছি। আর কিছুক্ষণের মধ্যে এই সভাস্থলে মুখ্যমন্ত্রী এসে পৌঁছাবেন। যেমন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক যে সমস্ত নেতৃত্ব তারাও এসে পৌঁছবে। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পৌঁছাচ্ছেন। তার আগে একটা বিশেষ কিন্তু রয়েছে, যেমনটা দেখা গিয়েছে মঞ্চের এক পাশে, অর্থাৎ তৈরি করা মতুয়া সম্প্রদায়ের এক মানুষ, তারা কিন্তু এসে তারা যেমনটা জানা গিয়েছে যে তারা মুখ্যমন্ত্রীকে শাসক দলটা স্বাগত জানাবেন, তার পাশাপাশি দলীয় নেতৃত্ব তারা রয়েছেন, তারাও কিন্তু স্বাগত জানাবেন। কিন্তু লোকসভা নির্বাচনের আগে এটাই কিন্তু প্রথম নির্বাচনী সভা। যেমনটা জানি যে
বারবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারবার হেনস্থা করা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণনগরের নির্বাচন হলেও প্রথম থেকে এখান থেকে সভা শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু কেন্দ্রীয় এজেন্সি নিয়ে কি বার্তা দেয় সেই দিকে কেমন রাজনৈতিক একটা নজর থাকবে, তার পাশাপাশি কিন্তু নজর থাকবে মতুয়ারা। তারা যেমনটা দাবি তুলেছেন যে নিঃশর্ত তাদের নাগরিকত্ব দিতে হবে, অর্থাৎ শর্ত দিয়ে নয়, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, সেই বিষয়টি বার্তা দেয় সেই দিকে নজর থাকবে। এর পাশাপাশি রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে কয়েকদিন আগেই কিন্তু আমাদের এখানকার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে প্রসঙ্গ তুলেছিলেন, সেই প্রসঙ্গ নিয়ে কোনো বার্তা দেয় কিনা, অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রকে নিয়ে বার্তা দেয় কিনা সেই দিকের প্রতি নজর থাকবে। তার পাশাপাশি এই যে নির্বাচনী সভা প্রথম আজকেই এই নির্বাচনী সভা হতে টোটাল সেদিকে নজর রাখবে। আজকে এই সভাতে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? একদমই ধন্যবাদ জানাবো। সন্তু সাহা প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ভাসতী, তৃণমূল সুপ্রিমো আজ থেকে তো নির্বাচনী প্রচার শুরু করছেন কৃষ্ণনগর দিয়ে, তার সেই প্রচার শুরু হবে, কিন্তু তিনি আসামেও যাবেন প্রচার করতে। এবার রাজ্যের বাইরে অর্থাৎ পড়শি রাজ্যেও তিনি তার এই নির্বাচনী প্রচার শুরু করবেন, যেমনটা জানা যাচ্ছে আগামী 17 এপ্রিল তিনি আসামে গিয়ে সেখানে প্রচার করবেন। একদমই, এবং অসমে দুটি নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 17 ও 18 এপ্রিল অসমে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটেও অসমে প্রার্থী দিয়েছে তৃণমূল। একেবারেই তাই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবারই যে একলা চলো নীতির কথা বলেছিলেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়েও, এবং সেই একলা চলো নীতিও কিন্তু পড়শি রাজ্যেও তৃণমূল সেটাকে সঙ্গে করেই চলবে, কারণ এবং সেখানে যে 14টা আসন রয়েছে সেখানে কিন্তু প্রার্থী দেবে তৃণমূল। আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, পড়শি রাজ্যে অসমে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্বাচনী প্রচারে যাবেন, কি কি কর্মসূচি থাকছে তার কি জানা যাচ্ছে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 17 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আসাম সফরেই আছে, এবং সেখানে কিন্তু দুটো তার জনসভা করার কথা রয়েছে। সুতরাং এই রাজ্যের বাইরে, অর্থাৎ যেরকম জানা যাচ্ছে যে ঈদের আগে এবং ঈদের পরে রাজ্যের এই দুভাগে কিন্তু রাজ্যের প্রচার ভাগ করেছেন, তার মাঝেই কিন্তু 17 তারিখ তিনি কিন্তু এখনো পর্যন্ত আসাম যাচ্ছেন বলে জানা গেছে। এছাড়াও আরো কোন কোন রাজ্যে যাবেন সেগুলো কিন্তু আর কয়েকদিনের মধ্যেই কিন্তু হয়তো ফাইনালাইজ হয়ে যাবে। একদমই ধন্যবাদ জানাবো। দীপ্তিমান ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বাংলার পাশাপাশি এবার পড়শি রাজ্য অসমেও যাচ্ছেন প্রচার কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বারোয় সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, গার্ডেন রিচের পর এবার বিরাটির শরৎ কলোনিতে বেআইনি নির্মাণের দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে একজনের। একেবারেই তাই, এবং গতকালে এই ঘটনা, এবং সেই ঘটনাতে এই যে নির্মীয়মান বহুতল তার বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল। ইতিমধ্যেই 18 জন আটক করা হয়েছে তাদেরকে, এবং 3 জন প্রমোটার সহ মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবং বিরাটিতে যে বহুতলটি সেখানে নির্মাণ করা হচ্ছিল সেখানে যে নির্মাণ সামগ্রী তা নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠেছে, এবং বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। ভাসতী, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গার্ডেন রিচের ঘটনা, সেখানে যে বহুতল নির্মাণ করা হচ্ছিল তা ভেঙে পড়ে, এবং তারপরেই সেখানে মৃত্যুও হয়েছিল বেশ কয়েকজনের। সেই ছাই এবার বিরাটিতে। একদমই, এবং বিরাটির শরৎ কলোনিতে গতকাল রাতের ঘটনা। নির্মীয়মান একটি 5তলা বহুতল আচমকাই ভেঙে পড়ে, এবং পাশের বাড়ির একজন বাসিন্দা মহিলা তিনি ফোনে কথা বলছিলেন, সেই সময় ইট পড়ে তার মাথার উপর এবং সেখানেই মৃত্যু হয়। মৃতার স্বামী অভিযোগ দায়ের করেন এয়ারপোর্ট থানায় ওই নির্মীয়মান বাড়ির প্রমোটার সহ মোট বেশ কয়েকজনের বিরুদ্ধে, এবং যে খবর পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত এই ঘটনায় প্রমোটার সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। একেবারেই তাই, শনিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়, এবং সেক্ষেত্রে প্রশ্ন উঠছে স্থানীয় মানুষজন তারা যে বিষয়টা সামনে আনছেন যে কিভাবে সেখানে এই অবৈধ নির্মাণ গড়ে উঠছে, স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ সেখানে নেওয়া হয়নি।
একদমই তাই, এবং যে প্রশ্ন এর আগেও উঠেছে গার্ডেন ব্রিজ কাণ্ডে নিয়ে, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, গার্ডেন ব্রিজ বিপর্যয়ের পর আবারও বিরাটিতে পুরো প্রশাসনের নাকের ডগায় এই বেআইনি নির্মাণ কিভাবে গড়ে উঠছে দিনের পর দিন, এই প্রশ্ন তো উঠছে স্থানীয় বাসিন্দাদের মনে। একদম, দেখো গতকালের রাত্রের ঘটনা, এই যে বহুতল নির্মাণ, আমি যদি তোমাকে একবার ছবিটা দেখাই, যে এই যে বহুতল নির্মাণ, যেখানে এই কেয়া শর্মা চৌধুরী, তিনি কিন্তু এই যে বাড়ি, এখানেই কিন্তু দাঁড়িয়ে কথা বলছিলেন সেই সময় আত্মীয়র সাথে। এই যে বহুতল যেটা দেখছো নির্মীয়মান, সেই বিল্ডিং থেকেই কিন্তু উপর থেকেই চাঙড় ভেঙে পড়ে নিচে, তার মাথায় পড়ে, তিনি গুরুতর আহত হন। তারপর বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই কিন্তু মৃত বলে ঘোষণা করে। তারপরেই কিন্তু এলাকায় ক্ষোভের ফেটে পড়ে এলাকাবাসী, মূলত তাদের বিক্ষোভ দেখাতে থাকে এবং ঘটনাস্থলে উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস আশ্বাস দেন যে দোষীরা কঠোর শাস্তি পাবে। এছাড়াও কিন্তু পরিবারের বা এলাকার একটি শোকের ছায়া নেমে এসেছে। মূলত ঠিক এই পাশেই কিন্তু কেয়া শর্মা চৌধুরী, তিনি কিন্তু থাকতেন এই পাশেই, তিনি আত্মীয়র সাথে ফোনে কথা বলছিলেন, সেই সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কিন্তু এখনো পর্যন্ত যে কাউন্সিলর, তিনি কিন্তু আসেননি। বিজেপির তরফ থেকে বেশ কিছুক্ষণ আগে বিক্ষোভ দেখানো হয়েছে, পোস্টারিং করা হয়েছে বিজেপির তরফ থেকে, যে এমন একটি ঘটনা, এই যে বহুতল কিভাবে অবৈধভাবে নির্মাণ গড়ে উঠলো, সেদিকে যেমন প্রশ্ন উঠছে, এবং এছাড়াও নিম্নমানের সামগ্রী দিয়ে এই বহুতল নির্মাণ গড়ে উঠছিল, এমনটাই কিন্তু দাবি স্থানীয় বাসিন্দাদের। মূলত বলাই যেতে পারে থমথমে পরিস্থিতি এলাকায়। পুরো ঘটনার 6 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। তাদেরকে কিন্তু আজ বারাসাত, ব্যারাকপুর আদালতে তোলা হবে। এই 6 জনের মধ্যে 3 জন যেমন প্রমোটিং। গতকাল কিন্তু এই পরিবারের পক্ষ থেকে যে মৃত যে কেয়া শর্মা চৌধুরী, তার স্বামী, তিনি কিন্তু এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই 6 জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। তাদেরকে ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং পুলিশ যেমন মামলা রুজু করেছে, সেক্ষেত্রে খতিয়ে দেখা হচ্ছে যে কী করে এরকম একটি অবৈধ জায়গায় নির্মাণ গড়ে উঠলো, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে। এবং এলাকায় বলাই যেতে পারে এখনো পর্যন্ত চাঞ্চল্যকর সৃষ্টি। একদমই বোঝাই যাচ্ছে সুমন যে এই অবৈধ নির্মাণ ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসছে। আপাতত ধন্যবাদ, সুমন শিকদার সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবং যে ছবি আমরা তুলে ধরলাম, ইতিমধ্যে গোটা ঘটনায় যে খবর পাওয়া যাচ্ছে, 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ভাস্বতী, কখনো গার্ডেন রিচ, কখনো বিরাটি, আবার বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটলে এবার চেতলাতে খোদ মেয়রের ওয়ার্ড, সেখানেই বাড়ির একাংশ ভেঙে পড়লো। যদিও এই ঘটনাতে কোনো হতাহতের খবর নেই। একদমই, এবং ক্ষতিগ্রস্ত নিচে দাঁড়িয়ে থাকা গাড়িটি মেয়রের বাড়ির কাছে এই ঘটনা ঘটেছে। চেতলার পরবংশ রোডে ভাঙলো 3 তলা বাড়ির কার্নিশ। পুরনো বাড়ি হওয়াতেই বিপত্তি, এমনটাই কিন্তু অনুমান করছে স্থানীয় বাসিন্দারা। একেবারেই তাই, এবং বহুতল বিপর্যয়ের ঘটনা কিন্তু বারবারই চোখের সামনে উঠে আসছে। যেখানে চেতলার পরমহংস রোড, সেখানেই 3 তলার বাড়ির কার্নিশের অংশ সেখানে ভেঙে পড়ে। আমরা এই নিয়েই কথা বলবো। সুব্রজিৎ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সুব্রজিৎ, একের পর এক বিভিন্ন জায়গাতে এই ধরনের বাড়ি ভেঙে পড়ার ছবি আমরা দেখেছি, যে কারণে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। চেতলা খোদ মেয়রের ওয়ার্ড, সেখানেও এবার বাড়ির একাংশ ভেঙে পড়লো। ঠিক কি ঘটনা ঘটেছিল, সেখানে কি পরিস্থিতি? দেখো, একেবারেই চেতলায় খোদ মেয়রের ওয়ার্ডেই কিন্তু মেয়রের ওয়ার্ডেই এই বাড়ির যে একাংশ, কার্নিশের একাংশ কিন্তু ভেঙে পড়ে। তবে যেমনটা জানা যাচ্ছে যে নিচে রাস্তায় একটি গাড়ি দাঁড়িয়ে ছিল, সেই গাড়িটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হলেও সেই গাড়িটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং যেটা জানা যাচ্ছে যে ভোরবেলা 4:30 থেকে 5টা নাগাদ এই ঘটনা ঘটে, যার কারণে কিন্তু কোনো মানুষ সেইভাবে আহত হননি। গাড়ির ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়িতে থাকা কেউ কোনো ভাবে কিন্তু আহত হয়নি। এবং স্থানীয়রা বিকট শব্দ শুনে যখন তারা বাইরে এসে দেখেন, ওই বাড়ির কার্নিশের একাংশ ভেঙে পড়েছে। এবং বাড়িটি কিন্তু বহু পুরানো, সেই কারণেই বাড়িটির কার্নিশের একাংশ ভেঙে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় কিন্তু কেউ আহত হয়নি। বেশ, ধন্যবাদ তোমায় সুব্রজিৎ চক্রবর্তী, টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
শহরে একের পর এক বহুতল বিপর্যয়, বহুতল বিপত্তি নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ। যতদিন এই সরকার ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে। পুরনো বাড়ির বাসিন্দাদের জীবন সংকটে রাখা হয়েছে, কাটমানি খেয়ে জীবন সংকটে রাখা হয়েছে। দুর্ঘটনার দায় কে নেবে? ভোটের প্রচারে তৃণমূলকে তোপ দাগলেন দিলীপ ঘোষ। কি বলেছেন তিনি, শুনুন। যতদিন না এই সরকারটা ভেঙে পড়ছে ততদিন বাড়ি ভাঙতে থাকবে। কারণ এই যে কাটমানি খেয়ে বা ঘুষ দিয়ে পুরনো বাড়িতে লোককে রেখে তাদের জীবনকে সংকটে রাখা হয়েছে, এই যে দুর্ঘটনা হচ্ছে তার দায় কে নেবে? কটা টাকা দিয়ে দিলে হয়ে যাবে? তো এই সরকারের হাতে আর কিছু নেই, কিছু করতে পারবে না ওরা, এইভাবে চলতে থাকবে। সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর থেকে আপের তরফে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। আজ দিল্লির পথে নামছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। একদমই তাই, এবং দিল্লির রামলীলা ময়দান থেকে একটি মেগা র্যালির আয়োজন করা হয়েছে ইন্ডিয়া জোটের তরফে, এবং এই পদযাত্রাতেই উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল। এবং এই পদযাত্রাকে কেন্দ্র করেই সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদেই আজ পথে নামছে বিরোধী জোট ইন্ডিয়া। জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, এই যে দিল্লিতে আজ মহা র্যালি রয়েছে, মেগা র্যালি রয়েছে, এবং এই জায়গা থেকে লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শনের কি একটি বিশেষ কর্মসূচি বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই এটা ইন্ডিয়ারই কর্মসূচি, এবং ঠিক এই ভাষায় কিন্তু ইন্ডিয়া কর্মসূচি, তারা কিন্তু এই ভাষায় বলছে না যে এটা অরবিন্দ কেজরিওয়ালের বা হেমন্ত সোরেনের, দুজন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দেশে যারা জেলে রয়েছে বিরোধী জোটের ইন্ডিয়া শরিক যারা, তো কারণ মুক্তির দাবিতে স্পেসিফিক্যালি আলাদা করে বলছে না। তবে এই মুক্তি, এই যে অরবিন্দ কেজরিওয়ালের জেল যাত্রাটাই কিন্তু এর একটা অন্যতম মানে কি বলবো প্রাণ শক্তি দিয়েছে ইন্ডিয়াকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্রতিবাদের জায়গায় মঞ্চে তৈরি করা, এবং তারই প্রথম কর্মসূচি বলতে গেলে সেই হিসেবে যে আজকে এরকম একটা র্যালি বা পদযাত্রা তারা করবে, এবং সেখানে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, তাছাড়া থাকবেন হচ্ছে শরদ পাওয়ার, থাকবেন অখিলেশ যাদব, থাকবেন মেহবুবা মুফতি, এছাড়া চম্পাই সোরেন থাকার কথা, যিনি এখন শিবু সোরেনের পর এখন যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন, ভগবত সিং মান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আপ নেতা, তিনি থাকবেন, সীতারাম ইয়েচুরি ডি রাজা বামপন্থীদের পক্ষ থেকে থাকবেন, এছাড়া সুনিতা আগরওয়ালের থাকার কথা। তো সব মিলিয়ে এই যে তৃণমূলের পক্ষ থেকে ডেরেক ওব্রায়ান থাকার কথা, সব মিলিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে কিছু জোট নিয়ে, আসন বন্টন নিয়ে, পারস্পরিক ইন্ডিয়া জোটের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু বিরোধ ছিল, সেই বিরোধের পাশে সরিয়ে রেখে এই যে ঐক্যবদ্ধভাবে রাজধানীর বুকে রামলীলা ময়দানে দাঁড়িয়ে আজকে এই যে সভা করতে চলেছে, এই সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে একদিকে যেমন কেজরিওয়ালকে জেলে পুরে রাখা, অন্যদিকে কংগ্রেসের সমস্ত অ্যাকাউন্ট আয়কর দপ্তরের নাম করে সিজ করে দেওয়া এবং মোটা টাকার জরিমানা দাবি করা, এই সবটা মিলিয়ে একটা বড় রকমের বিরোধীরা ঐক্যবদ্ধভাবে একটা বার্তা দিতে চাইছে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো তোমায়। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মহা সমাবেশে যোগ দিতে রবিবার সকালেই দিল্লি পৌঁছন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গোটা বিশ্বে বিজেপির মতন কেউ মিথ্যে বলেনি। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর বিজেপির সমালোচনায় মুখর হয়েছে দেশবাসী। এবার বিজেপিকে মিথ্যেবাদী বলেই তোপ দাগলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির সুপ্রিমো রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের মহা সমাবেশে যোগ দিতে আজ দিল্লি পৌঁছন তিনি। কি বলেছেন অখিলেশ যাদব শোনাবো আপনাদের।
बीजेपी की चिंता ये है कि वो जा रही है, और आज की खबर तो आप जानते होंगे ना, हम लोग दिल्ली आ रहे हैं, प्रधानमंत्री दिल्ली से बाहर जा रहे हैं, तो सोचिए वो पहले से ही तय हो रखा है कि दिल्ली कौन आ रहा है, दिल्ली से बाहर कौन जा रहा है आज की तारीख में। और जहां तक करप्शन की बात है, एक लंबी सूची है। भाई हमें क्यों चंदा नहीं दिया, आपको चंदा क्यों नहीं मिला? ये नया आविष्कार हुआ है कि ईडी सीबीआई इनकम टैक्स तो लगाइए और जितना चाहो उतना चंदा वसूल लो। और इस आविष्कार के बारे में बीजेपी कुछ बताएगी, क्योंकि अगर हम आंकड़े निकालेंगे, ब्रह्मांड में इतना किसी ने झूठ नहीं बोला होगा जितना भारतीय जनता पार्टी ने ब्रह्मांड में झूठ बोला है। কলকাতা টিভির মুখোমুখি তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা উপনির্বাচনে বরানগরের প্রার্থী সায়ন্তিকা। যে বরানগরে এতদিন তাপস রায় লড়ে গিয়েছেন, সেই বরানগর থেকেই লড়াই কতটা কঠিন, সায়ন্তিকার উপর কতটা ভরসা রয়েছে বরানগরবাসীর? কলকাতা টিভিতে অকপট সায়ন্তিকা। বরানগর বিধানসভার প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি রয়েছেন কলকাতা টিভির সামনে। কেমন লাগছে প্রার্থী? খুব ভালো লাগছে, প্রার্থী হয়ে খুব ভালো লাগছে। আমি সত্যি মানে চিরকৃতজ্ঞ আমার দলের কাছে যে বরানগরের মতো একটা সিট থেকে তারা আমাকে প্রার্থী হিসেবে ভেবেছেন এবং আমার উপরে ভরসা রেখেছেন। বরানগরে এই যে এত বড় একটা সিট যেখানে তাপস রায় লড়ে গেছেন এবং 35,000-এরও বেশি ভোটে জিতেছেন, তো সেই জায়গায় কি লড়াইটা কঠিন হবে বলে মনে করছেন? কেন, আমি তো তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছি, আর 2021-এ তো বিরাট ব্যবধানটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিল, আর তার থেকে বিরাট ব্যবধান 2024-এ আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাইয়ে দেবে তৃণমূল কংগ্রেসের এই কর্মীরা। কিন্তু সেখানে সজল ঘোষ বারবার বিদ্রুপের ঝড়ে আপনাকে মন্তব্য করেছেন, কখনো আপনার ডায়লগ নিয়ে আপনাকে বিদ্রুপ করছেন, কিভাবে দেখছেন? না, আমি এটা দেখতেই চাই না, আসলে আমি এসব দেখতেই চাই না। যার ইচ্ছে, যার কাজ নেই তিনি দেখবেন। আমাদের ভাই অনেক কাজ আছে, মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং প্রচার শুরু করতে হবে। সায়ন্তিকার প্রচারের মূল হাতিয়ার বা ভোট কিভাবে চাইতে যাবেন মানুষের কাছে, কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিচ্ছু না, ওইটুকুই যথেষ্ট। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আর কিছু চাই না। আমাদের কলকাতা টিভির ক্যামেরার সামনে সজল ঘোষ বলেছেন আপনার অপোজিশন প্রার্থী বলছে সায়ন্তিকা অ্যাকোয়াটিকা, এটা কি বলা উচিত? কিভাবে দেখছে সায়ন্তিকা? আমি হ্যাঁ, যার যার রুচি, ওই দেখেছো আমাকে বলতেই হচ্ছে না, মানে অলরেডি আমার গার্জিয়ানরা রয়েছে, তো যার যার রুচি বললাম। আজকে তিনি এরম ভাবে ব্যঙ্গ করছেন, বিদ্রুপ করছেন, কিন্তু আমাদের সেই শিক্ষা আমরা পাইনি যে আমার থেকে বয়সে বড় একজন, অভিজ্ঞতায় বড় একজনকে আমি ওইভাবে কটাক্ষ করবো, ছোট করব। কাউকে ছোট করে দিলে সে কিন্তু ছোট হয়ে যায় না। সায়ন্তিকা কি মানুষের মতামত দলনেত্রীর কাছে পৌঁছে দেবেন যদি উপনির্বাচনে জেতেন? কেন ডাউট আছে তোমার আমার উপরে? বিরোধীরা তো এটাই প্রচারে হাতিয়ার। কোনো বিরোধীরা জিতবে না, এখানে তৃণমূল কংগ্রেস যা 35,000 ব্যবধানে জিতেছিল তার থেকে বেশি ব্যবধানে জিতবে, এটা আমি তোমাকে আজকে বলে দিলাম। আর কংগ্রাচুলেশনটা 4 তারিখের পরে এসে আবার বলবো। সজল ঘোষ নিজে আমাদের ক্যামেরার সামনে বলেছেন, আমি যে কথাটা বলছি বিজেপি এখানে বিপুল ভোটে জয়লাভ করে যদি না করে তাহলে আমার বক্তব্যটা রেকর্ড করে আপনি আমাকে পাল্টা শোনাবেন। কিভাবে বলছেন? 2021-এ কারা কারা বলেছিল আব কি বার 200 পার, তো 2024-এ আবার অনেকে এরকম বলছেন। তো আমার মনে হয় সেই আব কি বার 200 পার তো আমরা দেখেই ছিলাম যে কিভাবে পগার পার হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমি বলবো যে উনি এসছেন এখানে থাকছেন, এখানে গঙ্গার ঘাট আছে, অনেকগুলো ঘাট আছে সুন্দর সুন্দর, একটু গঙ্গার হাওয়া টাওয়া খাবেন, ভালো, এখানে মানুষগুলো খুব ভালো, সবার সাথে থাকবেন, ভালো লাগবেও না, তারপরে ভোট শেষ হবে আবার চলে যাবেন অন্য জায়গায়, কি আছে? জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী বালুরঘাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। মার্জিন বাড়িয়ে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে বদ্ধপরিকর সুকান্ত মজুমদার। নিজের কেন্দ্রে ভোটের ইস্যু, মোদীর উন্নয়নের মডেল এবং তৃণমূলের দুর্নীতি। সুকান্ত দা, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। নমস্কার, কলকাতা টিভির সমস্ত দর্শকদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সবাই যেন ঈশ্বরের কৃপায় ভালো থাকেন। দাদা, এবার বালুরঘাট লোকসভা নির্বাচন কোন ইস্যুতে হতে যাচ্ছে? দেখুন, বালুরঘাট লোকসভা নির্বাচন এবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল, এবং এই প্রান্তিক জেলাকে এতদিন পর্যন্ত কেউ দেখেনি, কেউ সেইভাবে প্রান্তিক জেলার প্রতি নজর দেয়নি। একাধিক ট্রেন দেয়া, হাওড়া বালুরঘাটকে 5 দিন করা, নবদ্বীপ এক্সপ্রেস দেয়া, শিয়ালদা বালুরঘাট ট্রেন চালানো, এই দিল্লির ট্রেন স্যাংশন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী। এই বহু কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে। তার সাথে মানুষকে ফ্রিতে 5 কেজি করে চাল গম দেয়া রেশনে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়া মানুষকে, এই যে কাজ মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের মডেল, করোনার সময় টিকা দেয়া,
এর উপরে মানুষ ভোট দেবে এবং তৃণমূল কৃষ্ণনগরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখবো। জয় জোহার আমি জানাচ্ছি, রমজান মাস চলছে, রোজা করেও যারা এসছেন অথবা রোজা ভাঙবার জন্য বাড়িতে মেয়েদের সব অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তারাও এসছেন। তাদের সকলকে আগাম চাঁদ মোবারক এবং ঈদ মোবারক জানাই। আজকে মনে রাখবেন, গত পরশুদিন গেছে গুড ফ্রাইডে, কালকে গেছে ইস্টার স্যাটারডে। খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ের সব মানুষকে আমি জানাই, ভাই সাংবাদিকে একটু বসে পড়ুন, লোকে দেখতে পাচ্ছে না, অসব বসে পড়ো না। আমি আপনাদের বলি, তাদের সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন। পয়লা বৈশাখ আসছে, আমাদের রাজ্যে সেটা জন্মদিনও এবার থেকে পালিত হবে, আগেই ঠিক করা হয়েছে। সবাইকে শুভ নববর্ষের জন্য অনেক শুভ কামনা থাকলো, ঈদের জন্য শুভ কামনা থাকলো, অন্নপূর্ণা পুজোর জন্য থাকলো, আরো যত উৎসব আছে সব উৎসবের জন্যই শুভ কামনা থাকলো। দিদি আপনি বসুন, ওরা ছবি তুলছে। না না, ওরা না তুললে তুলতে পারবে না, আপনি সরে এসে বসুন যাতে দেখতে পান। আমি আপনাদের বলি, আমার সাথে এখানে আমাদের প্রার্থী মহুয়া মৈত্র আছে, সভাধিপতি আমাদের তারানুর সুলতানা আছে, এমএলএ রুকমানুর নাসির উদ্দিন, উজ্জ্বল, সঞ্জয় মুখার্জি, কনিষ্ক চ্যাটার্জি, দেবব্রত মুখার্জি, সুখদেব ব্রহ্ম, সুকুমার মণ্ডল, দেবাশিস বিশ্বাস, কার্তিক মণ্ডল, মল্লিকা চ্যাটার্জি, নীলুফার হোসেন শেখ, সুশান্ত মণ্ডল, সম্রাট পাল, শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী, বিধান পোদ্দার, সোমনাথ দত্ত সহ আমার সাথে এসছেন ইন্দ্রনীল সেন এবং বিখ্যাত সেতার বাদক দিব্যজ্যোতি ঘোষ। আমি আপনাদের বলি, যারা মিডিয়া দেখে চেঁচাচ্ছেন মা বোনেরা, ভাইরা একটু বসো বাবা, তোমরা তো আমায় দেখতে পাচ্ছ, মিডিয়ার জন্য তো আমায় আটকাচ্ছে না, আমি তো তোমাদের পাশেই আছি, আমি তো স্টেজে আছি, ওরা তো নিচে আছে। আমি আপনাদের বলবো, কৃষ্ণনগর জেলা, রানাঘাট জেলা, নবদ্বীপ আমাদের হেরিটেজ টাউন, চৈতন্যদেবের হরে কৃষ্ণ হরে রামের নাম ধাম কীর্তনের জায়গা, পঞ্চায়েত গুরুচাঁদ ঠাকুরেরও এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে। মতুয়া সম্প্রদায়ের সকলকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না, পাশেই নবদ্বীপে দেখেছেন, নবদ্বীপের আগে ইস্কন মন্দির তৈরি হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে 700 একর জমি দিয়েছি, যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে। কৃষ্ণনগর, নদিয়া, রানাঘাট এমস এর জমি আমরা দিয়েছি, 300 কোটি টাকা আমরা আরো খরচ করেছি। টিপিলাইটি থেকে শুরু করে, শর্ট তীর্থ থেকে শুরু করে, মুসলিম তীর্থ থেকে শুরু করে, তার তীর্থ থেকে শুরু করে, এমন কিছু নেই যে এখানে হয়নি। কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না, এগুলো আমি যখন গভর্নমেন্টের প্রোগ্রামে আসি আপনাদের বলি। আমার আজকে কয়েকটা কথা, কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপিকে ভোট দেবেন না, কেন সিপিএম কংগ্রেসকে ভোট দেবেন না। অল ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি,
নামটাও আমার দেওয়া। সেন্ট্রাল ইলেকশন, যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না, বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। আর হারাতে হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল। স্বাস্থ্যসাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। আর ওদের যেটা আছে আয়ুষ্মান, ওটা জানেন, বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না, আর তাতেও 50% টাকা রাজ্যকে দিতে হতো। আমি কেন করবো? আমি সবার জন্য করেছি, তার কারণ এটা যাতে সবাই পায়। আমরা প্রায় 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথীর সুবিধে দিই। লক্ষ্মীর ভান্ডার 2 কোটি 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন, কেউ আটকাতে পারবে না আমাদের, যদি আপনারা চান। স্বাস্থ্যসাথী বন্ধ হবে না, তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে। বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হবে না বিনা পয়সার রেশন, বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা, বন্ধ হবে না কন্যাশ্রী, বন্ধ হবে না শিক্ষাশ্রী, বন্ধ হবে না মেধাশ্রী, বন্ধ হবে না শিডিউল কাস্ট ট্রাইবদের ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন। কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল, কি বলল? আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার, ক্যাট, CAA। কমিটিটা কি করেছে জানেন? একটা পোস্ট অফিসের লোক, একটা অন্য লোক, আর একটা সেন্সাসের লোক। সেন্সাসের লোক কেন রেখেছে? যারা ভাবছেন মতুয়া ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন, বাজে কথা। পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেট গভর্নমেন্ট দেয় না। আমরা অত্যাচার করি না, অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট, মাথায় রাখবেন। আর ক্যাটা কি? সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে, ক্যাটা হচ্ছে মাথা আর লেজাটা হচ্ছে এনআরসি। এটা মাথায় রাখবেন, ক্যা করলে আপনি এনআরসিতে পড়ে যাবেন। জিজ্ঞেস করুন না বিজেপির যারা নেতা, তারা কেন ক্যাটে আপিল করছে না? বিজেপির যারা লোকসভা ভোটে দাঁড়িয়েছে, বলুন সবাইকে ক্যাটে অ্যাপিল করতে। যেই করবে বিদেশি হয়ে যাবে, দাঁড়ানো হবে না, দাঁড়ানো হবে না, মাথায় রাখবেন। গত পরশুদিনও মণিপুরে ক্যা নিয়ে 2 জনকে খুন করা হয়েছে, তার মধ্যে একজন বাঙালিও ছিল। কদিন আগে সোনারপুরেও একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে। আসামে কত লোক মারা গেছে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মোদির গ্যারান্টি 0 আর আমাদের গ্যারান্টি মানুষই হিরো। তাই মনে রাখবেন, আমরা ক্যা করতে দেবো না, আমরা এনআরসি করতে দেবো না, আমরা কাউকে নতুন করে উদ্বাস্তু হতে দেবো না। আপনি ভোটার অধিকার আছে, আপনি ভোট দেন, আপনি লক্ষ্মীর ভান্ডার পান, আপনি কিষাণ ভাতা পান, আপনার ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায়, আপনার ছেলে মেয়েরা ক্যাব পায়, আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ স্কুলে যায়, কেউ খ্রিস্টানদের স্কুলে যায়। মনে রাখবেন, এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে, আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না। বিলকিস বানুর কথা মনে আছে? কিভাবে মেয়েটাকে খুন করেছিল? মনে আছে হাতরাসের ঘটনা? মনে আছে দিল্লির ঘটনা? মনে আছে ইউপির ঘটনা? মনে আছে গুজরাটের দাঙ্গার ঘটনা? সুতরাং মনে রাখবেন, একটা দাঙ্গাবাজ পার্টি হচ্ছে বিজেপি, আর তাতে সাথ দিয়েছে কংগ্রেস সিপিএম। ওদের কাজ হচ্ছে মতুয়া ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও, এরপরে বলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে। মানে আপনার বিয়ে
কোনো আইন মানবে না, আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে। এদের ভোট দেবেন? নিজের সর্বনাশ কি নিজে করতে চান? নিজের সর্বনাশ নিজে করতে চান? যদি না করতে চান, 12 বছর তো দেখছেন আমরা আছি, কোনো অত্যাচার কারোর উপর হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে? তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ সে জোরে জোরে কথা বলতো বলে, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতো বলে। ভোটে দাঁড়াবার পরেও তার বাবা মা বেচারা কিছু জানে না, তাদের বাড়িতে গিয়েও রেড করে এসছে, এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো। মহুয়াকেও আপনারা জেতাবেন, রানাঘাটেও জেতাবেন, বাংলায় 42টা সিটেই তৃণমূল কংগ্রেসকে জেতাবেন। তার কারণ আপনাদের স্বার্থে। যদি কেয়ার না করতে হয়, যদি এনআরসি না করতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার চালাতে হয়, জিজ্ঞেস করুন, বলছে ইডির টাকা জনগণকে দিয়ে দেবো। কত পেয়েছো তুমি স্কুল ডিপার্টমেন্ট থেকে? 3000 কোটি টাকা। তাতে কি হয়? একটা লোক 21 টাকা করেও পাবে না। আর মনে আছে 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে। কি বন্ধুগণ, কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দিসনি কেন? 3 বছর ধরে পড়ে আছে। 11 লক্ষ নামের লিস্ট আমরাই পরে পাঠিয়েছি, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে। এবার ফোন করলে বলবেন দিদি বলেছে, দিদি দিয়ে দেবেন, তোমাদের দেওয়ার দরকার নেই। আর একটা কথা বলি, বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না, কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে, রেকর্ড করা আছে, নতুন করে নাম লেখাতে যাবেন না, তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে। এটা মাথায় রাখবেন। হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল, কি ব্রেকিং নিউজের নামে নিউজ দিচ্ছে 100 দিনের কাজে বাংলায় 7 টাকা করে বাড়লো। আরে তুই তো 3 বছর টাকাই দিস না। 3 বছর 100 দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে, কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে, 100 দিনের কাজ করতে দিয়েছে। তাহলে তারা আবার বলছে 7 টাকায় বেরোবো। এই যেন কাটালি কলা, সর্বঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা। কাটালি কলা জানেন তো, সব কাজে লাগে, হলুদ গুঁড়ো, কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না। এরা হচ্ছে বিচুটি পাতার দল, মিথ্যে কথা বলার দল, কুৎসা করার দল। 100 দিনের কাজের টাকা 59 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা দিয়েছি। দিয়েছি কি দিইনি বলুন? বলুন দিয়েছি কি দিইনি? বলুন দিয়েছি কি দিইনি? চাষিরা আজকে বছরে 10,000 টাকা পান কি পান না? এমনকি সমুদ্রে যারা মাছ ধরতে যায় তাদের জন্য 2 মাসের টাকা দেওয়া হচ্ছে। বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি? ছিল 10 লক্ষ, সেন্ট্রাল বন্ধ করে দিয়েছে, আরো 20 লক্ষ আমরা বাড়িয়েছি। আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না। এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে।